Welcome to today's Just Now. আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখব। ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার পাশাপাশি আমরা ইংরেজির অনেক কিছুই শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখুন একদম বাম পাশে যে হেডলাইনটি আছে সেটি বলা হচ্ছে কি যে আর্মি, এখানে আর্মি হচ্ছে সাবজেক্ট, গিভেন। এখানে গিভেন বলতে আসলে আর্মিকে আমরা পেসিভ করেছিলাম যে আর্মি ওয়াজ গিভেন, আর্মিকে দেওয়া হলো। কি দেওয়া হয়েছে সেটা আবার বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে হচ্ছে কি বিচারিক ক্ষমতা। মানে এতদিন তারা বিচার করতে পারতো না, তাদেরকে কী করা হতো, মানে ফোর্স অ্যাপ্লাই করা হতো, তারা তাৎক্ষণিকভাবে মাঠে থাকতো, বিভিন্নভাবে তাৎক্ষণিকভাবে যেটা সেটা করার, মানে মারধর বা বিশৃঙ্খলা যেখানে ঝামেলা সেগুলো ফয়সালা করতো। বাট এখন তারা বিচার কাজ করতে পারবে, অর্থাৎ তারা অ্যারেস্ট করতে পারবে, তারা তাৎক্ষণিকভাবে কী শাস্তি তাদেরকে দিতে হয় দেওয়া, এরকম কিছু জিনিসকে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা পুলিশ করতে পারে, মানে অ্যারেস্ট করা বা তাকে মামলা দেওয়া, এরকম যে জিনিসগুলো আছে সেগুলো। তো আর্মি গিভেন, আর্মিকে দেওয়া হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এরপর বলা হচ্ছে এখানে কি কমিশনড অফিসার্স, আর্মির যে কমিশন অফিসার্স আছে তারা টু অ্যাক্ট অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তারা কী করবে, কাজ করবে। টু অ্যাক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি ফর 60 days, 60 দিনের জন্য তারা মানে বিচারিক ক্ষমতা নিয়ে তারা মাঠে নামবে এবং তারা কাজ করবে অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তারা কাজ করবে। তো এগুলোকে যদি আমরা একসাথে একটু অনুবাদ করে ব্যাপারটা ফিল করি, যেমন আর্মি গিভেন, আর্মিকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে আমরা বলতে পারি বিচারিক ক্ষমতা, আর্মিকে প্রদান করা হয়েছে বিচারিক ক্ষমতা। কমিশন অফিসার্স টু অ্যাক্ট অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস মানে হচ্ছে কি কমিশন অফিসাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন ফর 60 days। ওকে, আমরা একটু ভিতরের দিকে যদি যাই এই নিউজটি দেখুন, এখানে বলা হয়েছে কি যে দ্য গভর্নমেন্ট লাস্ট নাইট, গত রাতে গ্যাভ দিয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বিচারিক ক্ষমতা টু কমিশনড আর্মি অফিসারদের উইথ ইমিডিয়েট ইফেক্ট মানে হচ্ছে কি তাৎক্ষণিকভাবে বা ঠিক এই মুহূর্ত থেকেই তারা কি কাজটা করতে পারবে, ঠিক এই মুহূর্ত থেকে তাৎক্ষণিকভাবে ফর 60 days ইন অর্ডার টু ইমপ্রুভ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা উন্নয়নে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিয়েছে কমিশন আর্মি অফিসার্সদের উইথ ইমিডিয়েট ইফেক্ট মানে তাৎক্ষণিকভাবে। আমরা যদি ব্যাপারগুলোকে একটু ভেঙে ব্যাপারগুলোকে ফিল করার চেষ্টা করি, দেখুন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট, সরকার লাস্ট নাইট গত রাতে কী করেছে, গ্যাভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে বা বিচারিক ক্ষমতা প্রদান করেছে টু কমিশন আর্মি অফিসার্স উইথ ইমিডিয়েট ইফেক্ট মানে তাৎক্ষণিকভাবে ফর 60 days 60 দিনের জন্য ইন অর্ডার টু ইমপ্রুভ আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা উন্নয়নে তারা কী করেছে 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে। খেয়াল করুন, আমরা যদি এখানে এই যে উইথ ইমিডিয়েট ইফেক্ট এই ফ্রেজটা নিয়ে একটু আলোচনা করি যে এই ফ্রেজটা আসলে কী বোঝাচ্ছে। স্টার্টিং ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে শুরু করা অর্থে, অথবা ফ্রম দিস মোমেন্ট অনওয়ার্ডস, ঠিক এই মুহূর্ত থেকে তাৎক্ষণিকভাবে শুরু বা এই মুহূর্ত থেকে কোনো কিছু শুরু বা কার্যকর করা অর্থে আমরা উইথ ইমিডিয়েট ইফেক্ট এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। যেমন ধরুন দ্য কারফিউ ওয়াজ ইম্পোজড, কারফিউ আরোপ করা হয়েছে উইথ ইমিডিয়েট ইফেক্টস মানে তাৎক্ষণিকভাবে বা ঠিক এই মুহূর্ত থেকে কারফিউ আরোপিত করা হয়েছে বা কারফিউ ইম্পোজড করা হয়েছে। অল ফ্লাইটস, সকল ফ্লাইটস কী করা হবে, ওয়ার ক্যান্সেলড, বাতিল করা হয়েছিল উইথ ইমিডিয়েট ইফেক্ট। তাহলে কী হবে, তাৎক্ষণিকভাবে সকল ফ্লাইট বাতিল করা হয়েছিল বা ঠিক এই মুহূর্ত থেকে বাতিল করা হয়েছিল। দ্য নিউ পলিসি, নতুন নীতি উইল বি ইমপ্লিমেন্টেড, কার্যকর হবে উইথ ইমিডিয়েট ইফেক্ট। এই যে আবারও ইমিডিয়েট ইফেক্ট মানে হচ্ছে কি যে ঠিক এই মুহূর্ত থেকে নতুন নীতি কার্যকর হবে বা তাৎক্ষণিকভাবে এখন থেকে কার্যকর হবে। সো উইথ ইমিডিয়েট ইফেক্ট বলতে আমরা আসলে বুঝি যে কোনো কিছু তাৎক্ষণিকভাবে শুরু হওয়া বা ঠিক এই মুহূর্ত থেকে শুরু হওয়া। ইমিডিয়েট ইফেক্ট তাৎক্ষণিকভাবে কার্যকর করা অর্থে উইথ ইমিডিয়েট এই ফ্রেজটি ব্যবহার করে থাকি আমরা। ওকে, তো দেখুন এর পরবর্তী যে বাক্য এই নিউজে সেটা হচ্ছে দ্য অফিসার্স কর্মকর্তারা উইল অ্যাক্ট মানে কাজ করবেন অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে। সেইড আ সার্কুলার, একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আ সার্কুলার অফ দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এখানে দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে কি এই যে সেইড আ সার্কুলার, এই জিনিসটা আসলে ইনভার্সন করা হয়েছে। সার্কুলার সেইড কী বলেছে, এই আগের যে বাক্যগুলো ছিল এই বাক্যগুলো বলেছিল তারা, সার্কুলার সেইড এটা। এখন আমরা যখন পত্রিকায় শিরোনাম লিখি যে জিনিসটা বলা হয়েছে সেটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা প্রথমে যে জিনিসটা বলা হয়েছে সেটা আমরা এখানে লিখে বলি কি সেইড, মনে করেন যে যদি আপনি বলতেন সেইড রহিম করিম, ঠিক আছে, এখন মনে হতে পারে যে সেইড কীভাবে হলো, আসলে এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে অবজেক্ট। যে বিষয়টা বলছে সেই অবজেক্টটাকে আমরা ফোকাস করি। পত্রিকার হেডলাইন বা শিরোনামে বা পত্রিকার ভিতরে এই কাজগুলো বেশি করা হয়, ঠিক আছে, এটা ইনভার্সন করা হয়। তাহলে সেইড রহিম, সেইড করিম,
এই জিনিসটা এইভাবে আসে, করিম সেইড এভাবে আসতো, বাট পত্রিকায় আসে কি এটা আগে। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে দ্য অফিসার্স উইল অ্যাক্ট অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস অ্যাক্রস দ্য কান্ট্রি, এই যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন, সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগে বলেছে এবং এটা গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে নিয়ে আসছে। আর এইটা কোথায় বলা আছে? সেইড আ সার্কুলার অফ দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা আছে এটা, এই বিষয়টা, ঠিক আছে। এরপর দেখুন, অ্যান অফিসার, একজন কর্মকর্তা, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারিক ক্ষমতা সহ বা বিচারিক ক্ষমতা নিয়ে একজন কর্মকর্তা কী করতে পারে? ক্যান অ্যারেস্ট পিপল, মানুষকে গ্রেফতার করতে পারেন, অ্যান্ড পুট দ্যাম ইন কাস্টডি, এবং তাদেরকে হেফাজতে রাখতে পারেন, কাস্টডিতে রাখতে পারেন, জেলখানায় বা হেফাজতে রেখে দিতে পারেন। ইন সেলফ ডিফেন্স মানে আত্মরক্ষার ক্ষেত্রে, যদি সে প্রয়োজন মনে করে, যে একজন এই ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে সেলফ ডিফেন্স দরকার, অ্যান্ড এক্সট্রিম নিড এবং চরম প্রয়োজনে, মানে অতি গুরুত্বপূর্ণ প্রয়োজনে, দ্য অফিসার, এই কর্মকর্তারা কী করতে পারে? ক্যান ওপেন ফায়ার, গুলি চালাতে পারেন, ঠিক আছে। তার মানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ব্যাপারটা কি, যে তারা আত্মরক্ষার ক্ষেত্রে বা গুরুতর কোনো প্রয়োজনে তারা কী করতে পারে? ক্যান ওপেন ফায়ার। সেইড অ্যান্ড অ্যাডভাইজার, একজন উপদেষ্টা বলে, এই যে দেখুন আবারও সেইড অ্যান্ড অ্যাডভাইজার, এই যে এখানে অ্যান অ্যাডভাইজার সেইড দিস টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা এই কথা বলেছেন। এক্সপ্লেইনিং দ্য রেশনাল এখানে কি? যৌক্তিকতা বা যুক্তি বা কারণ ব্যাখ্যা করতে গিয়ে, এক্সপ্লেইনিং বিহাইন্ড দ্য মুভ, এই পদক্ষেপের পেছনে যে যৌক্তিকতা আছে সেগুলো ব্যাখ্যা করতে গিয়ে, ল অ্যাডভাইজার আসিফ নজরুল সেইড, উই আর উইটনেসিং, আমরা প্রত্যক্ষ করছি সাবভার্সিভ অ্যাক্ট, ধ্বংসাত্মক কার্যক্রম। সাবভার্সিভ মানে হচ্ছে কি? দেখুন এই সাবভার্সিভ হচ্ছে কি? বিধ্বংসী বা ধ্বংসাত্মক, সাবভার্সিভ, তাহলে সাবভার্সিভ অ্যাক্টস মানে কি? ধ্বংসাত্মক কার্যক্রম, সাবভার্সিভ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে উই আর উইটনেসিং, আমরা দেখতে পাচ্ছি বা আমরা প্রত্যক্ষ করছি সাবভার্সিভ অ্যাক্টস, কিছু সাবভার্সিভ ধ্বংসাত্মক কার্যক্রম আমরা প্রত্যক্ষ করেছি। অ্যান্ড ডিসরাপ্টেড স্ট্যাবিলিটি, স্থিতিশীল বিঘ্নতা, মানে ডিসরাপ্টেড স্ট্যাবিলিটি হচ্ছে কি? স্থিতিশীলতা, আর ডিসরাপ্টেড হচ্ছে কি? বিঘ্নিত, মানে দেশের যে স্থিতিশীলতা সেটা বিঘ্নিত, এবং ধ্বংসাত্মক কিছু কার্যক্রম আমরা উইটনেসিং করছি, প্রত্যক্ষ করছি, ইন সেভারাল প্লেসেস, বিভিন্ন স্থানে, স্পেশালি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, বিশেষ করে শিল্প এলাকাগুলোতে, অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে। এই কারণে এই যে এক্সপ্লেনিং দ্য রেশনাল, যৌক্তিকতা, এর পিছনে যৌক্তিকতা ব্যাখ্যাকরণে তিনি এই কথা বলেন যে আমরা উই আর উইটনেসিং সাবভার্সিভ অ্যাক্টস, ধ্বংসাত্মক কার্যক্রম, আর কি ডিসরাপ্টেড স্ট্যাবিলিটি। গিভেন দ্য সিচুয়েশন, দেখুন এখানে গিভেন মানে কিন্তু দেয়া ওঠে না, এখানে গিভেন মানে হচ্ছে কি? পরিস্থিতি বিবেচনা করে, এই জিনিসটা চিন্তা করে, এই জিনিসটা বিবেচনা করে, ঠিক আছে। গিভেন দ্য সিচুয়েশন, আর্মি বা সেনা সদস্যদের হ্যাভ বিন গিভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ওই যে আগে বললো যে সাবভার্সিভ আমরা অ্যাক্টস দেখছি, ডিসরাপ্টেড স্ট্যাবিলিটি দেখলাম, এই কারণে আমরা গিভেন দ্য সিচুয়েশন, পরিস্থিতি বিবেচনা করে, আর্মি পার্সোনেল হ্যাভ বিন গিভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেন যে হি বিলিভড, বিশ্বাস করেন, দ্য আর্মি পার্সোনেল উড নট মিস ইউজ দিস অথরিটি, এই ক্ষমতা তারা কী করবে না? দুর্ব্যবহার করবে না। ওয়ান্স দ্য সিচুয়েশন, এখানে হচ্ছে কি? একবার বা যখন, দ্য সিচুয়েশন ইমপ্রুভস, পরিস্থিতি উন্নতি হয়ে গেলেই, এখানে ওয়ান্সের মানে হচ্ছে কি? ওয়ান্স মোর আমরা বলি না, আরও একটা, ঠিক সেমভাবে এখানে ওয়ান্স হচ্ছে কি? হয়ে গেলেই, কোনো কিছু একবার হয়ে গেলেই, পরিস্থিতির উন্নতি হলেই, দেয়ার উইল নো লঙ্গার বি আ নিড, আর কোনো প্রয়োজন হবে না, ফর দ্য আর্মি পার্সোনেল, সেনা সদস্যদের আর তখন প্রয়োজন হবে না, টু হ্যাভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, টু হ্যাভ মানে এখানে রাখা, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারিক ক্ষমতা রাখার বা থাকার কোনো প্রয়োজন তাদের হবে না। হি টোল্ড দ্য ডেইলি স্টার, তিনি ডেইলি স্টারকে এই কথা বলেন। আশা করি ব্যাপারগুলো এখানে বুঝতে পেরেছেন। আমরা সাবভার্সিভ অ্যাক্টস পেয়েছি, ডিসরাপ্টেড স্ট্যাবিলিটি পেয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু ফ্রেজ, আপনি ব্যবহার করতে পারেন। ইন সেলফ ডিফেন্স অ্যান্ড এক্সট্রিম নিড, দ্য অফিসার ক্যান ওপেন ফায়ার, মানে গুলি করতে পারবে, ঠিক আছে। তো আশা করি এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারিক ক্ষমতা, এবং আরেকটা জিনিস আমরা পড়েছি সেটা হচ্ছে কি? ইমিডিয়েট ইফেক্ট, তাৎক্ষণিকভাবে, ঠিক এই মুহূর্ত থেকে অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। যাই হোক, এখানে আমরা এই হেডলাইন এবং নিউজটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আমরা একটু এদিকে আসি। এখানে দেখুন তারেক রহমান বলেছে কিছু কথা, সেটা হচ্ছে কি? উই ক্যানট লেট মানে হচ্ছে কি? দেয়া, অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। দিস গভর্নমেন্ট ফেল, মানে আমরা, এই ফেল কিন্তু ভার্ব, লেট সামবডি ভার্ব 1, উই ক্যানট লেট দিস গভর্নমেন্ট ফেল, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। ক্যানট লেট, ব্যর্থ হতে দিতে পারি না। তারেক টেলস বিএনপি র্যালি, সেইস পিপল টু ডিসাইড, পিপলকে ডিসিশন নিতে দিন, পিপল টু ডিসাইড, পিপল উইল ডিসাইড, ইফ নিউ পার্টিস নিডেড, নতুন কোনো দলের প্রয়োজন আছে কিনা, ইফ নিউ পার্টিস আর নিডেড, নতুন কোনো দলের প্রয়োজন আছে কিনা, এটা পিপল ডিসাইড করবে, মানুষ ডিসাইড করবে। তো এটাই উনি বলেছেন যে সেইজ দ্যাট পিপল টু ডিসাইড, পিপলকে ডিসাইড করতে দিন, ইফ নিউ পার্টিস নিডেড, নতুন কোনো দলের প্রয়োজন কিনা। যাই হোক, আমরা এদিকে চলে আসি। এখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক টু প্রোভাইড, মানে ইজ গোয়িং টু প্রোভাইড করতে যাচ্ছে, দিতে যাচ্ছে কি? $3 বিলিয়ন দিস ফিসকাল, মানে এই অর্থ বছরে, সামনের যে অর্থ বছরটা হবে সেই অর্থ বছরে, ফর রিফর্মস, সংস্কারের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংক কী করবে? প্রোভাইড করতে যাচ্ছে $3 বিলিয়ন দিস ফিসকাল, এই দিস ফিসকাল এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে এই অর্থ বছরে $3 বিলিয়ন সে দিতে যাচ্ছে ফর রিফর্মস, সংস্কার কার্যক্রমের জন্য।
তো খেয়াল করুন, আমরা যদি একটু সাজিয়ে পড়ি, ওয়ার্ল্ড ব্যাংক টু প্রোভাইড 3 বিলিয়ন দিস ফিসকাল ফর রিফর্মস। বিশ্বব্যাংক এই অর্থ বছরে সংস্কারের জন্য $3 বিলিয়ন প্রদান করবে। তো আমরা একটু ডিটেলস পড়ি। দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ প্লেসড মানে হচ্ছে কি অঙ্গীকার করা, হ্যাজ প্লেসড $3 বিলিয়ন দিস ফিসকাল ইয়ার এই অর্থ বছরে টু সাপোর্ট সমর্থন করার জন্য বাংলাদেশের রিফর্ম এজেন্ডা, সংস্কার এজেন্ডা বা সংস্কার কার্যক্রম। সেইড, এই যে দেখুন সেইড, এই যে আগের কথাগুলো বলেছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার। দ্য কমিটমেন্ট এই প্রতিশ্রুতি ওয়াজ মেড করা হয়েছিল ইয়েস্টারডে গতকাল ইন আ মিটিং একটি বৈঠকে একটি সভায় উইথ মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার সে বাই আ 6 মেম্বার ওয়ার্ল্ড ব্যাংক মিশন একটি 6 সদস্যের বিশ্বব্যাংকের মিশন দ্বারা এই মিশনটা লেড বাই নেতৃত্ব দিয়েছে সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথেও ভার্গিস এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে হেডলাইনটা ছিল ওয়ার্ল্ড ব্যাংক টু প্রোভাইড 3 বিলিয়ন দিস ফিসকাল ফর রিফর্মস। ওকে, আমরা এদিকে দেখি একটু। এখানে বলা হচ্ছে জুলাই মাস মুভমেন্ট, জুলাইয়ের মাস মুভমেন্ট মানে হচ্ছে কি গণ আন্দোলন। শহীদ স্মৃতি ফাউন্ডেশন লঞ্চড, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাত্রা বা উদ্বোধন বলতে পারেন, যাত্রা। গ্যাটস এই স্মৃতি ফাউন্ডেশন ভার্ব করে আমরা ভার্ব নিলাম, গ্যাটস দ্য টাকা 100 crore ডোনেশন, এত 100 কোটি টাকার ডোনেশন পায় চিফ অ্যাডভাইজার্স ওয়েলফেয়ার ফান্ড, প্রধান উপদেষ্টার জনকল্যাণ যে ফান্ড আছে, কল্যাণ তহবিল আছে, সেই কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকা ডোনেশন পায় জুলাই মাস মুভমেন্ট শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য। ওকে, আমরা এই দিকে একটু আসি। এইখানে বলা হচ্ছে কি যে এস আলমের পুত্ররা দে ইউজড ফেক, এস আলমের যে সন্স পুত্র আছে তারা দে ইউজড ফেক পে অর্ডার্স, তারা ফেক ইভেন টু লিগালাইজ ব্ল্যাক মানি, কালো টাকা সাদা করা বা বৈধ করার ক্ষেত্রে তারা ইভেন কী করেছে, ফেক পে অর্ডার্স বানিয়েছে বা ব্যবহার করেছে। এখানে আসিফ কি বলেছে দেখি একটু, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট ফর্মিং আ পার্টি রাইট নাও, ঠিক এখন আমরা কোনো পার্টি নিয়ে ভাবছি না। আসিফ মাহমুদ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্টস ইয়ুথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ইয়েস্টারডে সেইড রাইট নাও দে আর নট থিঙ্কিং অ্যাবাউট ফর্মিং এনি পলিটিক্যাল পার্টি আন্ডার দ্য ব্যানার, এই ব্যানারের আওতায়, কোন ব্যানারের, অফ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। এই ব্যানারে আমরা কোনো কিছু কী করছি না, রাজনৈতিক দল নিয়ে আনার ব্যাপারে ভাবছি না। মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ, বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরিজগুলো কী করেছে, রিটার্ন টু নর্মালসি, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। নর্মালসি মানে হচ্ছে কি স্বাভাবিক অবস্থা, রিটার্ন টু নর্মালসি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। লেবার আনরেস্ট এভস, দেখুন লেবাররা যে আনরেস্ট হয়েছিল, অস্থিতিশীল হয়েছিল বা অসন্তোষ দেখা দিয়েছিল তাদের মধ্যে, সেটা এভস হয়েছে। এখন এই এভস শব্দটার অর্থ কী বা মানে কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ডিকশনারি থেকে একটু দেখার চেষ্টা করবো যে অ্যাপস মানে শব্দটা। দেখুন এখানে এব মানে হচ্ছে কি মন্দা, হ্রাস, অবনতি, ভাটা পড়া, অবনতি বা হ্রাস হওয়া বা অবনতি বা মন্দা হওয়া অর্থে আমরা এব শব্দটা ব্যবহার করতে পারি, এব। তো এখানে বলা হচ্ছে কি লেবার আনরেস্ট এভস, লেবারদের যে আনরেস্টটা, অসন্তোষটা, অস্থিতিশীলতাটা এভস হয়েছে মানে কমে গেছে। তো দেখুন আমরা যদি এই ব্যাপারগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা দেখি, মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ রিটার্ন টু নর্মালসি, বেশিরভাগ পোশাক কারখানা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে রিটার্ন টু নর্মালসি মানে হচ্ছে কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। লেবার আনরেস্ট এভস, লেবার আনরেস্ট শ্রমিক অসন্তোষ কমেছে, এভস হয়েছে যে মন্দার দিকে গেছে, কমে গেছে। উইমেন ওয়্যার কিল্ড ইন ক্ল্যাশ, দ্বন্দ্বে বা সংঘর্ষে একজন নারী মৃত্যুবরণ করে বিটুইন গার্মেন্ট ওয়ার্কার্সদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের কারণে একজন নারী মারা গেছে। এরপর দেখুন এখানে আমরা এভ যে শব্দটা পড়েছিলাম, এটা খুবই দুঃখজনক ঘটনা। এভ হচ্ছে কি ধীরে ধীরে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, সাধারণত তীব্রতা, শক্তি বা পরিমাণে কমে যাওয়া বোঝায়। তীব্রতা বা শক্তি, পরিমাণে কমে যাওয়াতে আমরা এভ ব্যবহার করি। যেমন একটা সেন্টেন্স যদি আমরা লিখি, দ্য টেনশন ইন দ্য রুম এভস, দেখুন এভস রুমে টেনশন, ঘরের উত্তেজনা কমে গেল আফটার দ্য মিটিং এন্ডস, মিটিং শেষ হওয়ার পর ঘরের উত্তেজনা কমে যায়। অ্যাজ দ্য টাইড এভস মানে জোয়ার কমার সাথে সাথে, অ্যাজ দ্য টাইড এভস দ্য শোর লাইন বিকামস ভিজিবল, মানে উপকূলীয় যে তীর আছে, উপকূলীয় যে এলাকা আছে, শোর লাইন বিকামস ভিজিবল দৃশ্যমান হয়ে ওঠে। তার মানে এভস মানে হচ্ছে কি কোনো একটা জিনিস ধীরে ধীরে হ্রাস পায়, কমে যায়, তীব্রতা হ্রাস পায় বা শক্তি বা পরিমাণ, কোনো কিছু অনেক পরিমাণে আছে, যেমন জোয়ারের পানি অনেক পরিমাণে ছিল আর এভস হয়েছে মানে জোয়ারের পানি কমে গেছে, পরিমাণ কমে যাওয়া, তীব্রতা কমে যাওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে। আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পেজে। এখানে দেখুন এখানে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে কি ইট ইজ আনইমাজিনেবল,
ইমাজিনেবল মানে হচ্ছে কি কল্পনা করা যায়, আর আনইমাজিনেবল মানে হচ্ছে কি কল্পনাতীত, মানে কল্পনা করা যায় না। ইট ইজ আনইমাজিনেবল। দেখুন এখানে একটা উদ্ধরণ চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এই কথাটা অন্য কেউ বলেছে এরকম সেন্স। ইট ইজ আনইমাজিনেবল। এখন কেন আনইমাজিনেবল? ইউএন চিফ, ইউনাইটেড নেশন, জাতিসংঘের প্রধান, কন্ডেমস মানে হচ্ছে কি নিন্দা করা। কন্ডেমস সামথিং, সরাসরি এই ফ্রেজটি বসবে, কন্ডেম সামথিং, কোনো কিছু যেটা নিয়ে আপনি নিন্দা করবেন সেটাই সামথিং। আই কন্ডেম ইউ মানে আমি তোমাকে নিয়ে নিন্দা করি। আই কন্ডেম ইউর কমেন্টস, আমি তোমার মন্তব্যের নিন্দা করি। ইউএন চিফ কন্ডেমস, কী বিষয়ে কন্ডেমস করেছে? এই যে এখানে আবার বলা হচ্ছে কালেকটিভ পানিশমেন্ট। কালেকটিভ পানিশমেন্ট মানে হচ্ছে সম্মিলিত যে শাস্তি। মানে ধরেন আমার শত্রু একজন, ভারতের মোদি আমার শত্রু, কিন্তু আমি বোমা ফেললাম ভারতে, এটাকে বলা হয় কি কালেকটিভ পানিশমেন্ট। তার মানে আমি মোদিকে মারার জন্য ওই সমগ্র এলাকাকে কী করছি, মেরে ফেলতেছি, এই ব্যাপারটাকে বলা হয় কালেকটিভ পানিশমেন্ট। তাহলে ইউএন চিফ কন্ডেমস কালেকটিভ পানিশমেন্ট অফ প্যালেস্টাইনের যে কালেকটিভ পানিশমেন্ট দেওয়া হচ্ছে তাদেরকে, এই বিষয়টা তারা নিন্দা করেছে। এইখানে দেখুন সেমিকোলন দিয়ে সে আরও একটা কাজ করেছে, এটা একটা ভার্ব, আরেকটা ভার্ব কি লাশেস আউট। লাশ থেকে লাশেস আউট। আমরা যদি লাশ শব্দটা ডিকশনারি থেকে দেখি, দেখুন এইখানে এই লাশ বা লাশেস থার্ড পার্সন হওয়ার কারণে লাশেস, আর অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে কি লাশ। তো এইখানে লাশেস মানে হচ্ছে কি বাক্যবান বর্ষণ। শেষে দেখুন কষাঘাত করা, চাবু করতে ব্যবহৃত হয়, নাউন হিসেবে ব্যবহৃত হয়, বাট একদম শেষে দোররা, কষাঘাত, কাউকে মারা অর্থে, কিন্তু একদম শেষে বাক্যবান বর্ষণ। বাক্যবান বর্ষণ মানে হচ্ছে কি, মানে আপনি কথায় কাউকে আঘাত করা, তীব্র আঘাত করা, তীব্র সমালোচনা করা, বা বাক্যবাণে বর্ষণ করে দেওয়া, যে তাকে তার প্রতি আপনি খুবই ক্ষোভ প্রকাশ করেছেন, তীব্র সমালোচনা করেছেন, এই অর্থে লাশেস আউট শব্দটা ব্যবহৃত হয়। যাই হোক, লাশেস আউট অ্যাট, যেটা নিয়ে লাশেস আউট করবে সেক্ষেত্রে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন, অ্যাট সামথিং, ঠিক আছে। লাশেস আউট সামথিং তার মানে কোনো কিছুতে সে রাগান্বিত হয়েছে কিংবা তীব্র সমালোচনা করেছে। অ্যাট ইসরায়েলস হ্যান্ডলিং, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে ইসরায়েলের হ্যান্ডলিং, পরিচালনা অফ ইটস, এটার অফেন্সিভ, আক্রমণ, ইন দ্য ডিভেস্টেটেড টেরিটরি, ধ্বংসাত্মক, ডিভেস্টেটেড অলরেডি ধ্বংস হয়ে গেছে এমন জায়গায় তারা আবারও কী করেছে, অফেন্সিভ, আক্রমণ করেছে। এই আক্রমণ পরিচালনার হ্যান্ডলিংয়ের কারণে ইসরায়েলের পরিচালনা, এই যে অ্যাট ইসরায়েলের পরিচালনাতে সে কঠোর সমালোচনা করেছে, তীব্র সমালোচনা করেছে, ক্ষোভে ফুঁসে গেছে, এইরকম অর্থে আমরা লাশেস আউট এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। তো দেখুন আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা ফিল করি, ইট ইজ আনইমাজিনেবল, কল্পনাতীত, ইউএন চিফ কন্ডেমস কালেকটিভ পানিশমেন্ট অফ প্যালেস্টাইনস, লাশেস আউট অ্যাট ইসরায়েলস হ্যান্ডলিং অফ ইটস অফেন্সিভ ইন দ্য ডিভেস্টেটেড টেরিটরি, জাতিসংঘের প্রধান ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তির নিন্দা করেন। বিধ্বস্ত অঞ্চলে ডিভেস্টেটিং টেরিটরি ইসরায়েলের আক্রমণ পরিচালনার হ্যান্ডলিংয়ের তীব্র সমালোচনা করেন, লাশেস আউট করেন ইউএন চিফ। তাহলে ইউএন চিফ এখানে দুটা কাজ করে, একটা হচ্ছে কন্ডেম করে, আর একটা হচ্ছে লাশেস আউট করে। দেখুন এখানে লাশ আউট অ্যাট সামথিং অর সামবডি কী অর্থে ব্যবহৃত হয়? শুধু লাশ আউটও ব্যবহৃত হতে পারে, লাশ আউট ভার্ব ইন্ট্রানজিটিভ হিসেবে, যখন আপনার কোনো অবজেক্ট লাগবে না। আর যদি আপনি অবজেক্ট আনতে চান তাহলে অ্যাট সামথিং অর অ্যাট সামবডি, এইভাবে আপনাকে আনতে হবে। কারো আচরণে বা কোনো কিছুতে রাগান্বিত হওয়া, আক্রমণাত্মক কথা বলা বা আক্রমণাত্মক আচরণ করা, বা কোনো কিছু নিয়ে তীব্র সমালোচনা করা অর্থে আমরা লাশ আউট এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। যেমন দ্য টিচার লাস্ট আউট মানে ক্ষোভে রেগে গেলেন, অ্যাট দ্য স্টুডেন্টস ফর নট কমপ্লিটিং দেয়ার হোমওয়ার্ক, ছাত্রদের হোমওয়ার্ক না করার বিষয়ে শিক্ষক রেগে গেলেন, রেগে মেগে আগুন হয়ে গেলেন। আমরা এরকম বলি না, রেগে মেগে আগুন হয়ে যাওয়া, এটাই হচ্ছে লাশ আউট। দ্য অথর লাস্ট আউট অ্যাট দ্য ক্রিটিক্স, সমালোচনায় সে কী হলো, তীব্র সমালোচনা করলেন। হু মিসআন্ডারস্টুড হিজ ওয়ার্ক, লেখক তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন যারা তার কাজে ভুল বুঝেছিল। মানে এই যে অ্যাট ক্রিটিক্স মানে তাকে নিয়ে যারা ক্রিটিক্স করেছে, ভুল বুঝেছে, সমালোচনা করেছে, তাদের প্রতি সে তীব্র সমালোচনা করলেন। আপনি এখানে দিতে পারেন ক্ষোভ প্রকাশ করলেন, আপনি বলতে পারেন রেগে মেগে আগুন হয়ে গেলেন। ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, মুহূর্তেই হি লাস্ট আউট অ্যাট হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের প্রতি রাগ দেখালো। হি লাস্ট আউট অ্যাট দ্য ম্যানেজার ডিউরিং দ্য মিটিং। তারপর দেখুন শি লাস্ট আউট, এই যে ইন্ট্রানজিটিভ সেন্স, অবজেক্ট নাই, শি লাস্ট আউট মানে সে রেগে গেল। ওয়েন শি ফাউন্ড আউট অ্যাবাউট দ্য বিট্রায়াল, বিশ্বাসঘাতকতার কথা জানার পর সে রেগে গেল। শি লস্ট আউট, তার মানে এখানে অবজেক্ট ছাড়া, অবজেক্ট দিলে অ্যাড দিয়ে বলবেন, আর অবজেক্ট ছাড়া বললে লস্ট আউট বলবেন। আই লস্ট আউট ওয়েন আই সি ইউ, আমি তোমাকে যখন দেখি তখন আমি রেগে যাই। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে, খেলার পাত। তার আগে আমরা একটু এডিটোরিয়াল অংশটা একটু পড়ে নিই। দেখুন এখানে বলা হচ্ছে নো রিলিফ ফ্রম খুলনা ওয়াটার লগিং। রিলিফ মানে হচ্ছে কি ত্রাণ, মানে ওই ত্রাণ না, এটা হচ্ছে কি মুক্তি বা স্বস্তি। নো রিলিফ ফ্রম খুলনা ওয়াটার লগিং, খুলনা যে ওয়াটার লগিং জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে কোনো রিলিফ মিলছে না, কোনো মুক্তি মিলছে না, কোনো স্বস্তি মিলছে না, ঠিক আছে। টাকা 523 crore স্প্যান্ড, ব্যয় করা হয়েছে ইন 6 years, 6 বছরে। ইয়ার দ্য সিটি ফ্লাডস ইজিলি, এখনও সেই সিটি শহর কি ফ্লাডস ইজিলি, ভেসে যাচ্ছে পানিতে। আর উই ডুইং ইনাফ ফর দ্য ইনজুর্ড, আমরা কি যথেষ্ট করছি ফর দ্য ইনজুর্ড, যারা আহত হয়েছে তাদের জন্য।
দোজ নেমড ইন জুলাই আগস্ট, জুলাই আগস্টের দোজ মেইমড ইন জুলাই আগস্ট নিড মোর দ্যান ফ্রি ট্রিটমেন্ট। দেখুন আমরা এই মেইমড শব্দটা যদি একটু ডিকশনারি থেকে দেখি, এটির মানে হচ্ছে কি মেইমড, আপনি ইডি সহযোগে এটাকে অ্যাডজেক্টিভ করতে পারেন, সেটা হচ্ছে কি পঙ্গু, অঙ্গচ্ছেদ করা বা ক্ষজ করা, পঙ্গু করা। ভার্ব হিসেবেও মেইমকে ব্যবহার করতে পারেন, পঙ্গু করা, অক্ষম করা, ত্রুটিযুক্ত করা, অঙ্গহানি করা, বিকলাঙ্গ করা। তার মানে দোজ মেইমড, এখানে আপনি যদি যেহেতু হেডলাইন আপনি যদি এটাকে সেন্টেন্স আকারে লিখতে চান তাহলে এটা কী হবে, দোজ হু ওয়ার মেইমড, যারা বিকলাঙ্গ হয়েছে, দোজ হু ওয়ার মেইমড ইন জুলাই আগস্ট, জুলাই আগস্টে যারা বিকলাঙ্গ হয়েছে, অঙ্গহানি হয়েছে যাদের, নিড মোর দ্যান ফ্রি ট্রিটমেন্ট, শুধু ফ্রি ট্রিটমেন্ট করলেই তাদেরকে হবে না, তাদেরকে কী করতে হবে, আরও বেশি কিছু দিতে হবে। সো এখানে আমরা শিখলাম কি মেইমড, অঙ্গহানি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। যাই হোক আমরা চলে যাচ্ছি এবার স্পোর্টে। দেখুন এইখানে বলা হচ্ছে টেস্ট খেলা, যেহেতু টেস্ট মানে এখানে সংক্ষেপে বুঝতে হবে খেলার কথায়, টেস্ট আমরা বলি টেস্ট খেলা, আমরা শুধু একটা টেস্ট, শুধু এই টেস্ট মানে কিন্তু পরীক্ষা, তো এখানে টেস্ট খেলাটা বোঝাচ্ছে অফ অপটিমিজম মানে হচ্ছে কি আশাবাদী হওয়ার একটা টেস্ট, মানে এমন একটা টেস্ট খেলতে যাচ্ছে যেটার মধ্যে আমাদের প্রচুর আশা। এগেইনস্ট বিপক্ষে কার, দ্য ইন্ডিয়ান গলিয়াত, এটা গলিয়াত কি আসলে, ভারতীয় গলিয়াত আসলে ব্যবহৃত হয় যখন অপোনেন্ট বা আপনার প্রতিপক্ষ খুব শক্তিশালী, মানে জায়ান্টস আকারের, দৈত্যাকার অর্থে কোনো একটা গল্পে, এটা খ্রিস্টান বাইবেলের একটা গল্প, সেখানে গলিয়াত ছিল শক্তিশালী একটা দৈত্য, তো এটার সাথে তুলনা করে ইন্ডিয়ান গলিয়াত বলা হচ্ছে। ইন্ডিয়ান গলিয়াত মানে হচ্ছে শক্তিশালী, ভারতীয় শক্তিশালী প্রতিপক্ষ, এগেইনস্ট ইন্ডিয়ান গলিয়াত, ভারতের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একটা টেস্ট, যেটা আসলে অপটিমিজম, আশাবাদের একটা টেস্ট, ঠিক আছে। এখানে দেখুন, এখানে রোহিত শর্মাকে নিয়ে একটা কথা বলা হয়েছে, রোহিত শ্রাগস অফ ওয়ার্নিং, এই শ্রাগস অফ মানে হচ্ছে কি, মানে হচ্ছে কোনো কিছু নজরে না নেয়া, মানে গুরুত্ব না দেওয়া, নিলাম না, শ্রাগস অফ ওয়ার্নিং, তাকে ওয়ার্ন করা হয়েছে কোনো একটা বিষয়, সেই ওয়ার্নিংটাকে শ্রাগস অফ করে দিয়েছে, মানে নজরে নেয়নি বা আমলে নেয়নি অর্থে আপনি ব্যবহার করতে পারেন। সে ফোকাসড অন, হি ইজ ফোকাসড বা রোহিত ইজ ফোকাসড অন উইনিং, মানে জয়ের মধ্যেই সে কি ফোকাসড হয়ে আছে, সে ওয়ার্নিং আমলে নিচ্ছে না, এই অর্থে এখানে শ্রাগস অফ ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি এই ব্যাপারটাকে একটু ফিল করি, রোহিত শ্রাগস অফ ওয়ার্নিং, রোহিত সতর্কতার প্রতি গুরুত্ব না দিয়ে ফোকাসড অন উইনিং, জয়ের দিকে মনোযোগী। তো শ্রাগস অফ সামথিং, এই ফ্রেজটা ব্যবহৃত হতে পারে, শ্রাগস অফ সামথিং, যেটাকে আপনি আমলে নিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না সেটাকে, অথবা আপনি এভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে কি শ্রাগস সামথিং অফ, শ্রাগ সামথিং অফ, এভাবে আপনি লিখতে পারেন, শ্রাগ সামথিং অফ, মানে কোনো কিছুকে আপনি আমলে নিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব না দেওয়া, বিষয়কে অপ্রধান মনে করে সেটির প্রতি নজর না দেওয়া অর্থে শ্রাগ অফ ব্যবহৃত হয়। যেমন শি শ্রাগড অফ দ্য ক্রিটিসিজম, মানে এই যে ক্রিটিসিজম করেছে সে আসলে সমালোচনাকে পাত্তা দেয় না, যেটাকে পাত্তা না দেয়া, আমলে না নেওয়া, গুরুত্ব না দেওয়া, অপ্রধান মনে করা, সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়ে কাজ করতে লাগলো, অ্যান্ড কন্টিনিউড ওয়ার্কিং। হি শ্রাগড অফ দ্য মাইনর ইঞ্জুরিস মানে কি, ছোটোখাটো আঘাতকে সে শ্রাগড অফ করেছে, শ্রাগড অফ মানে আমলে নেয় নাই, পাত্তা দেয় নাই, সেইং, ঠিক আছে। দ্য কোচ শ্রাগড অফ দ্য লস, মানে হারের ব্যাপারটা, কোচ টিম যে তার হেরে গেছে এই ব্যাপারটাকে শ্রাগড অফ করেছে, মানে আমলে নেয় নাই, গুরুত্ব না দিয়ে ফোকাসিং অন দ্য নেক্সট গেম। ডিসপাইট দ্য নেগেটিভ ফিডব্যাক শি শ্রাগড ইট অফ অ্যান্ড রিমেইন কনফিডেন্ট, নেগেটিভ যে ফিডব্যাক আছে, প্রতিক্রিয়া আছে, সেগুলোকে সে সত্ত্বেও শি শ্রাগড ইট অফ, এই যে শ্রাগড ইট অফ মানে এগুলোকে শ্রাগড ইট অফ করেছে, গুরুত্ব দেয় নাই, আমলে নেয় নাই, পাত্তা দেয় নাই, অ্যান্ড রিমেইন কনফিডেন্ট, এবং কি সে আত্মবিশ্বাসী রইল, ঠিক আছে। আপনি বলতে পারেন ডক্টর ইউনুসের ক্ষেত্রে, ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন অস্থিরতা এবং বিভিন্ন গুজব সত্ত্বেও সব কিছু আমলে না নিয়ে, গুরুত্ব না নিয়ে সে এখনও আশাবাদী দেশকে গঠন করার ব্যাপারে, দেশকে সুসজ্জিত করার ব্যাপারে। সো আপনি এই সেন্টেন্সটা ইংলিশ করবেন, যে এটা কীভাবে ইংরেজিতে লেখা যায়, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই শ্রাগড অফ এই ফ্রেজটা ব্যবহার করে একটি সেন্টেন্স লিখবেন, লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর দেখুন এখানে আরও একটা হেডলাইন, সেটা হচ্ছে কি সিটি হচ্ছে এখানে সাবজেক্ট, সিটি বলতে আসলে শহরের মানুষজনকে বোঝাচ্ছে, ওই খেলা, যেই খেলাটা হচ্ছে সেই খেলার শহরের মানুষজন। ব্রেস ফর মানে হচ্ছে প্রস্তুত হওয়া বা প্রস্তুতি নেওয়া, ব্রেস ফর ইন্টার রিইউনিয়ন, ঠিক আছে। তার মানে এটা আমরা যদি সাজিয়ে দেখাই, এটার মানে হচ্ছে কি যে ব্রেস ফর ইন্টার গভর্নমেন্ট, শহর জুড়ে ইন্টার পুনর্মিলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্রেস ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া, যেমন দ্য টিম ইজ ব্রেসিং ফর দ্য রিইউনিয়ন উইথ দেয়ার ওল্ড রিভালস, পূর্ণ প্রতিদ্বন্দ্বীদের সাথে রিইউনিয়ন, পুনর্মিলনের জন্য তারা প্রস্তুত হচ্ছে, মানে এই প্রস্তুত হচ্ছে মোকাবেলা করা আর কি, মানে টিম যদি হয় এক টিম আরেক টিমের সাথে ব্রেস করতেছে, তার মানে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে। আবার আপনি যদি ধরেন বিসিএস এক্সাম দেন কিংবা কোনো জব পরীক্ষার্থী হন, আপনিও বলতে পারেন আই এম ব্রেসিং ফর বিসিএস এক্সাম, আই এম ব্রেসিং ফর বাইভা,
অর ইন্টারভিউ ওয়ার্ড ব্রেসিং ফর, তাহলে ব্রেসিং ফর হচ্ছে কি প্রস্তুতি নেওয়া অর্থে ব্যবহৃত হয়। অবশ্যই ব্রেসিং ফর দিয়েও আপনি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। সো এই হচ্ছে আমাদের আজকের দ্য ডেইলি স্টার অ্যাট এ গ্লান্স। আমি একদম শুরু থেকে শেষ থেকে একটু দেখাই। শ্রাগ অফ শিখলাম এখানে, বেস ফর শিখলাম এখানে, বেস ফর প্রস্তুতি নেওয়া, শ্রাগ অফ সামথিং হচ্ছে কোনো কিছু আমলে নেওয়া, পাত্তা না দেয়া। ইন্ডিয়ান গলিয়াত মানে হচ্ছে ইন্ডিয়ার বা ভারতীয় কোনো শক্তিশালী দল বা প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষকে আমরা বুঝিয়ে থাকি, বিশেষ করে ইন্ডিয়ার দলকে আমরা ইন্ডিয়ান গলিয়াত বলি। আর এইখানে হচ্ছে মেইমড মানে হচ্ছে কি পঙ্গু হওয়া, বিকলাঙ্গ হওয়া, অঙ্গহানি হওয়া। দোজ হু আর মেইমড, যারা কিনা অঙ্গহানি হয়েছিল, যাদের অঙ্গহানি হয়েছিল, এই ক্ষেত্রে এখানে ব্যবহৃত হয়েছে। এখানে ওয়াটার লগিং হচ্ছে জলাবদ্ধতা, রিলিফ মানে হচ্ছে যে মুক্তি বা অবসান। নো রিলিফ ফ্রম খুলনা ওয়াটার লগিং, খুলনা পানিবদ্যি বা জলাবদ্ধতা থেকে কোনো মুক্তি মেলেনি। এখানে আনইমেজিনেবল অকল্পনীয়, কন্ডেমস নিন্দা করা, কালেকটিভ পানিশমেন্ট হচ্ছে সম্মিলিত শাস্তি। লাশ আউট মানে হচ্ছে সমালোচনা করা, কোনো কিছু লাশ আউট অ্যাট, কোনো কিছু নিয়ে তীব্র সমালোচনা করা বা রেগে ফুসফুস করা, ক্ষোভে ফুসফুস করা, রাগ দেখানো, এটা নিতে পারছেন না আপনি, এই ক্ষেত্রে কি লাশ আউট। আপনি একটি সেন্টেন্স লিখবেন, যেমন ধরেন আমাদের প্রাইম মিনিস্টার গত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লাস্ট আউট করছে কোন জিনিসটা দেখে বলেন তো? লাস্ট আউট করছে এই যে প্রধান উপদেষ্টা, ছোটো ছোটো বাচ্চাদের প্রধান উপদেষ্টা বানাচ্ছে, ডক্টর ইউনুসকে বাংলাদেশে আনা হচ্ছে, হ্যাঁ, তাহলে প্রধান উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে সে কী করছে? রাগে ফুসে যাচ্ছে। লাস্ট আউট অ্যাট উইটনেসিং দেখে, অথবা লাস্ট আউট অ্যাট মোহাম্মদ ইউনুস, লাস্ট আউট অ্যাট বাংলাদেশ নিয়ে সে ক্ষোভে ফেসে যাচ্ছে, এরকম সেন্স থেকে আপনি একটা সেন্টেন্স বানাবেন। লাস্ট আউট সেন্টেন্স বানালেই সেন্টেন্সটা লাস্ট আউট ফ্রেজটা আপনার মনে থাকবে। ওকে, এরপর দেখুন আমরা যে শিখেছিলাম, আমরা এখানে শিখেছিলাম আমরা গুরুত্বপূর্ণ কিছু আমরা বলি, যেমন ফিসকাল ইয়ার ইমিডিয়েট, উইথ ইমিডিয়েট ইফেক্ট শিখেছিলাম। উইথ ইমিডিয়েট ইফেক্টস হচ্ছে কি, যেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে বা ঠিক এই মুহূর্তে থেকে, উইথ ইমিডিয়েট ইফেক্ট ফর 60 days। ওকে, আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারিক ক্ষমতা অর্থে ব্যবহৃত হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের দ্য ডেইলি স্টার অ্যাট এ গ্লান্স। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের ভালো লাগা জানাবেন, অনুভূতি শেয়ার করবেন, এবং যে জিনিসগুলো শিখেছেন সেগুলো অ্যাটলিস্ট কমেন্ট বক্সে লিখে যান। এগুলো আমি একটু দেখবো, চেক করবো যে আপনারা পড়ছেন, আপনাদের কাজে লাগছে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।